আসসালামু আলাইকুম। হাইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব ঝিল্লি বিন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। কোনটা ঝিল্লি বিন অঙ্গাণু, কোনটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছি। তো এগুলো কিন্তু এমসিকিউ আসে, অপশন দেবে কোনটি ঝিল্লিবদ্ধ কোনটি ঝিল্লিবদ্ধ নয়। আমরা ছন্দ দিয়ে পড়েছি, তো যারা দ্বিতীয় ক্লাসটি করনি অবশ্যই অবশ্যই করতে হবে। দেখো, প্রথমে আছে কোষ কঙ্কাল। কোষ ইংরেজি কি? সাইট। আর আমরা জানি স্কেলেটন ইংরেজি কি? কঙ্কাল। স্কেলেটন মানে কঙ্কাল। তো কোষ কঙ্কাল ইংরেজি হচ্ছে সাইটোস্কেলেটন। এখন কঙ্কালের কাজটা কি? একটা ভিত্তি তৈরি করে, ধরে রাখা জিনিসটাকে। তো মানব দেহে কঙ্কালগুলো যে কাজ করে, কোষের মধ্যেও অনেকটা সেম কাজ করে। এ দেখো চিত্রতে, এই সাইড দিয়া নিউক্লিয়ার মেমব্রেনের যে পাশে এই যে এগুলো এগুলো হচ্ছে মূলত কোষ কঙ্কাল। জালের মতো ছড়া ছিটা থাকে, বুঝছো? দেখো, কোষ ঝিল্লির পরেই কোষ কঙ্কালের অবস্থান। এই যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির সাইডে একেবারে কোষ কঙ্কালের অবস্থান। এই কোষটাকে ধরে রাখে ভিতর থেকে, বুঝছো? সেটি লম্বা এবং মোটা চিকন মিলে অসংখ্য দড়ির মতো অংশ। এই দেখো, দড়ির মতো অংশ, কিছুটা মোটা, কিছু আছে লম্বা, কিছু আছে চিকন, বুঝছো? এগুলো আমরা পড়বো। ছড়িয়ে থাকে, কোষটিকে ভেতর থেকে ধরে রাখে। আমাদের কঙ্কাল যেমন আমাদের দেহের কাঠামো গঠন করে, আমাদের দেহকে ধরে রাখে, এরকম ভাবে কোষের কঙ্কাল কোষটাকে ভিতর থেকে ধরে রাখে। যে ধরো এরকম ছড়িয়ে ছিটে একটু প্রেশারাইজ করে রাখে আর কি, আহ, ধরে রাখে। অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন ইত্যাদি প্রোটিন দিয়ে বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। তো বায়োলজিতে যে কোনো তন্তু নির্মাণের ক্ষেত্রে অ্যাক্টিন, মায়োসিন এই দুইটার প্রোটিন অবশ্যই অবশ্যই থাকবে। এটা একটু খেয়াল রাখবা নামগুলা, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন, বুঝছো? এগুলা শুধুমাত্র যে কোষ কঙ্কাল না, অন্যান্য মাসেল ফাইবার তৈরিতেও এই প্রোটিনগুলো কাজে লাগে। তো এগুলো একটু খেয়াল রাখবা, যাতে পরিচিত থাকে। বিভিন্ন ধরনের তন্তু দিয়ে নির্মিত হয়, যেমন মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো বললাম না যে বিভিন্ন লম্বা এবং মোটা চিকন মিলে বিভিন্ন তন্তু, এগুলো মূলত তিন প্রকার। একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, একটা হচ্ছে মাইক্রোটিবিউল, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। দেখো, মাইক্রোটিবিউল, টিউব মানে কি? দেখো, টিউব, টিউব মানে কিন্তু কি? পাইপ। তো পাইপের ভিতরে অবশ্যই কি ফাঁকা স্থান থাকে, ধরো এরকম। সো মাইক্রোটিবিউলটা হচ্ছে এরকম, ভিতরে একটা ফাঁকা মানে স্থান থাকবে, মাইক্রোটিবিউল। আর একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। দেখো, মাইক্রোফিলামেন্ট মানে কি? ফিলামেন্ট, ফিলামেন্ট, ফিলামেন্ট মানে হচ্ছে ফিতা, ফিতা। তো ফিতার মধ্যে তো কিন্তু এরকম মানে ফাঁকা জায়গা থাকবে না, অর্থাৎ এটা হবে এরকম। আর আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। দেখো, ইন্টারমিডিয়েট শব্দের অর্থ কি? মধ্যবর্তী। তো মধ্যামধ্যে থাকবে এই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর যেহেতু ফিলামেন্ট, এটার মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না, এরকম থাকবে। তো এই তিন প্রকারের মধ্যে এই যে মাইক্রো টিবিউল, এটা সবচেয়ে মোটা। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মোটা যেহেতু ইন্টারমিডিয়েট মধ্যবর্তী। আর সবচেয়ে চিকন হচ্ছে মাইক্রো ফিলামেন্ট, বুঝছো? তো এই তিন প্রকারের তন্তু দ্বারা আমাদের যে কোষ কঙ্কাল আছে, কোষ কঙ্কালটা তৈরি হয়। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। জাস্ট চিত্রটা দিবা হালকা, এটা কোষ আঁকিয়ে নিউক্লিয়াস টিউক্লিয়াস আঁকবা হালকা, যাতে বোঝা যায়। সাইড দিয়ে এরকম মানে ফিলামেন্টের মতো দিবা, মাইক্রো ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। চাইলে কিছু কিছু ফিলামেন্ট একটু এরকম পাইপের মতো করতে পারো, তাহলে স্যার বুঝতে পারবেন যে এটা হচ্ছে মাইক্রো টিবিউল। ঠিক আছে? তো আশা করি কোষ কঙ্কাল বা স্কেলেটনটা বুঝতে পারছো। ঠিক আছে, এরপর হচ্ছে রাইবোজোম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে অঙ্গাণু। যেখানে রাইবোজোম সেখানেই প্রোটিন, এটা কিন্তু খেয়াল রাখবে। যেখানে রাইবোজোম সেখানেই প্রোটিন। এই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, জীবনের ভাষা। আমাদের দেহের যত প্রকার কার্যাবলী আছে সবগুলাই মোটামুটি প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন হরমোন, এনজাইম, বুঝছো? এগুলো সবগুলোই হচ্ছে প্রোটিন। তো প্রোটিনটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি প্রোটিন তৈরি না হয় তাহলে আমরা মারা যাব। এই কারণে রাইবোজোমটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আদি কোষেও রাইবোজোম থাকে, প্রকৃত কোষেও থাকে। কেন? কারণ আদি কোষেরও প্রোটিন প্রয়োজন হয়, না হলে সে মারা যাবে। এই কারণে আদি কোষেও প্রোটিন থাকে, প্রকৃত কোষেও মানে প্রোটিন থাকে। আর প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। এই কারণে রাইবোজোম একটা সার্বজনীন অঙ্গাণু, অর্থাৎ সব জায়গায় থাকে, বুঝছো? এটা ঝিল্লিবিহীন। রাইবোজোম একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটা আমরা ছন্দ দিয়ে মুখস্থ রাখছিলাম, তা আলাদা করে মুখস্থ করতে হবে না। দেখো, প্রোটিন সংশ্লেষণ আমি বলে ফেলছি প্রথমেই, যেখানে প্রোটিন সেখানেই রাইবোজোম। দেখো, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন রাইবোজোমে হয়। এখন পলিপেপটাইড জিনিসটা কি? দেখো, তোমরা অ্যামিনো অ্যাসিড এখনো পড়ো নাই, ইন্টারমিডিয়েটে পড়বা।
এই যে প্রোটিন, এই প্রোটিনটা একটা হচ্ছে পলিমার। পলিমার জিনিসটা কি? পলিমার, পলি শব্দের অর্থ হচ্ছে বহু, মানে অনেকগুলা ছোট ছোট অংশ মিলে যদি কোনো পদার্থ গঠিত হয় তাকে বলা হয় পলিমার। আর ছোট ছোট অংশগুলোকে বলা হয় মনোমার। ধরো এটা একটা বড় অংশ, এরকম ছোট ছোট অংশ মিলে একটা বড় অংশ গঠিত হলো, এই ছোটটাকে বলা হবে মনোমার। মনোমার, এগুলা কেমিস্ট্রিতে পড়বা। আর সম্পূর্ণ অংশটাকে বলা হবে কি? পলিমার। বুঝছো? তো এই প্রোটিনটাও এরকম অ্যামিনো অ্যাসিডের পলিমার। অ্যামিনো অ্যাসিডগুলো হচ্ছে মনোমার। ধরো অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। এখন এখানে খেয়াল রাখার মতো বিষয় হচ্ছে এই যে একটা অ্যামিনো অ্যাসিড এবং আরেকটা অ্যামিনো অ্যাসিড যে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে এটাকে বলা হয় পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, বুঝছো? তো একটা অ্যামিনো অ্যাসিড এবং আরেকটা অ্যামিনো অ্যাসিডের মধ্যবর্তী বন্ড হচ্ছে পেপটাইড বন্ড। এখন প্রোটিন হতে কিন্তু একটা বা দুইটা অ্যামিনো অ্যাসিড থাকলে হবে না, অনেকগুলা লাগবে। তো এরকম অসংখ্য পলিপেপটাইড মানে পেপটাইড বন্ড থাকে। আর যেহেতু আমরা পড়ছি যে কি পলি মানে কি বহু, তো এরকম বহু পেপটাইড বন্ডকে আমরা বলতে পারি কি? পলিপেপটাইড। অর্থাৎ এরকম অনেকগুলা অ্যামিনো অ্যাসিড যখন পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে তখন তাকে বলা হবে কি? পলিপেপটাইড। পলিপেপটাইড, এবং এগুলো চেইনের মতো যুক্ত থাকে, এই কারণে বলা হয় পলিপেপটাইড চেইন। এই যে পলিপেপটাইড চেইন, এগুলো আবার যুক্ত হয়ে প্রোটিন তৈরি করবে, বুঝছো? তো প্রোটিন কিন্তু একটা পলিমার। তো এই যে প্রথমে অ্যামিনো অ্যাসিড যুক্ত হতে হবে, তারপরে পলিপেপটাইড চেইন গঠন হবে, তারপর প্রোটিন গঠন হবে। এই যে পলিপেপটাইড চেইনগুলা, এগুলো তো সংযোজন হতে হবে। এই সংযোজনটা মূলত করে রাইবোজোম। দেখো, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন রাইবোজোমে হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ এই পলিপেপটাইড চেইন সংযোজনের জন্য যে এনজাইমগুলো প্রয়োজন সেগুলো রাইবোজোম সরবরাহ করে থাকে। এই কারণে এখানে পলিপেপটাইড চেইন সংযোজন হয় এবং রাইবোজোম প্রোটিন তৈরি করতে পারে। সো প্রোটিনের অনেক কাজ আছে যেগুলো তোমরা পরে জানবা। দেখো, রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক মানে হচ্ছে এনজাইম। ঠিক আছে, এই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা নিউক্লিয়াস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দানা দানা, এগুলো হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম দেখবো সবসময় দানা দানা ভাবে লেগে থাকে। গোলগি বডিতেও ছিল, তারপর কি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। যেখানে রাইবোজোম থাকবে সেখানেই প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, এটা আমরা আগেই পড়ছি হচ্ছে উৎসেচক বা এনজাইমের কাজ কি। এনজাইমের কাজ হলো যে কোনো বিক্রিয়ার গতিটাকে একটু বাড়িয়ে দেওয়া। হয়তো ন্যাচারালি এই প্রক্রিয়াটা হবে বাট স্লো হবে, বাট এনজাইম দিলে এটা দ্রুত হবে এবং কার্যকরভাবে হবে। দেখো, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, প্লাস্টিডের স্ট্রোমাতেও রাইবোজোম থাকে। মানে মাইটোকন্ড্রিয়াতেও রাইবোজোম থাকে, প্লাস্টিডেও থাকে। কেন থাকে? কারণ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের নিজস্ব ডিএনএ আছে। তো ওই ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ওই নিজস্ব ডিএনএ থেকে সে কি করে? প্রোটিন তৈরি করতে পারে। এই নিজস্ব ডিএনএ কিন্তু আবার কোষের সাথে মিলবে না, বুঝছো? এই কারণে বিজ্ঞানীরা ধারণা করেন যে যেহেতু মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের নিজস্ব ডিএনএ আছে, এরা নিজের প্রতিরোধ তৈরি করতে পারে। তো হয়তো এরা কোষের অংশ ছিল না, বিবর্তনীয় ইতিহাসের কোনো একটা পর্যায়ে এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড কোষের ভিতরে এসে পড়ছে। এই যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ, এটা মূলত তোমার সায়ানোব্যাকটেরিয়া আছে, আমরা পড়ছিলাম প্রথম ক্লাসে, ব্লু গ্রিন এলগি বা সায়ানোব্যাকটেরিয়া, এটার সাথে মিলে। তো ধারণা করা হয় যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড আগে সায়ানোব্যাকটেরিয়া ছিল, পরবর্তীতে কোনোভাবে কোষে এসে পড়ছে, বুঝছো? আর যেহেতু এটা আলাদা একটা সত্তা, এই কারণে এটার আলাদা ডিএনএ থাকে এবং এখানে অবশ্যই অবশ্যই নিজস্ব রাইবোজোম থাকতে হয়। রাইবোজোম না থাকলে প্রোটিন তৈরি করতে পারবে না, বুঝছো? আর ডিএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয় সেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা। এগুলো অঙ্গাণু নিজস্ব ডিএনএ এর সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণ করে অংশ নেয়, ব্যাকটেরিয়ার মতো। এটা আমরা পড়ছি। ব্যাকটেরিয়া বলতে এখানে তোমার সায়ানো ব্যাকটেরিয়া বোঝানো হচ্ছে, সায়ানো ব্যাকটেরিয়া। আর এই যে থিওরিটা যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড কোষের অংশ ছিল না, এই থিওরিটাকে বলা হয় এন্ডোসিম্বায়োটিক থিওরি। এন্ডোসিম্বায়ন্ট থিওরি। এটা বিস্তারিত এসএসসিতে নাই, বাট পরে পড়তে হবে, বাট ধারণা লাগবে। দেখবো মাইটোকন্ড্রিয়া শেষেও মানে কিছু লেখা আছে, আবার প্লাস্টিডের শেষেও কিছু লেখা আছে যে এগুলো কোষের অংশ না। তো এগুলো বুঝতে হলে এন্ডোসিম্বায়োটিক থিওরিটি লাগবে। দেখো, এখন আমরা পড়বো সেন্ট্রোজোম। দেখো, সেন্ট্রো মানে কি? সেন্ট্রাল। সেন্ট্রাল, সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয়। আর
জোম, জোম মানে হচ্ছে সোম থেকে আসছে কথাটা, ইংরেজিতে সোম। সোম মানে হচ্ছে দেহ। কেন এটাকে সেন্ট্রোসোম বলা হচ্ছে? কারণ এটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। নিউক্লিয়াস ইংরেজি কি? কেন্দ্রিকা। তো নিউক্লিয়াসটা মূলত মোটামুটি কোষের কেন্দ্রে থাকে। তো কোষের কেন্দ্রের পাশে এই সেন্ট্রোজোমটা থাকে। এই কারণে এটাকে বলা হয় কি? সেন্ট্রোজোম, মানে নামকরণটা এটা করা হচ্ছে। তো আগে পড়ার আগে আমরা একটু খেয়াল করে দেখো, এই যে পুরা জিনিসটা, এই সবটাকে বলা হয় সেন্ট্রোজোম। বুঝছো? মানে সোম মানে কি? বডি। অর্থাৎ এই পুরা বডিটাকে বলা হচ্ছে সেন্ট্রোজোম। আর বায়োলজিক্যাল কোনো শব্দের শেষে যদি উল পাও, ইউএল মানে উচ্চারণ, উল, তাহলে সেটা ছোট নির্দেশ করে, ছোট নির্দেশ করে। অর্থাৎ পুরাটা হচ্ছে কি? সেন্ট্রোসোম। আর সেন্ট্রোসোমের মধ্যে এই ছোট ছোট অংশগুলা উল, এগুলোকে বলা হয় সেন্ট্রিউল। বুঝছো? এটা অনেকে মানে গোলায় ফেলে যে কোনটা সেন্ট্রোজোম কোনটা সেন্ট্রিউল। আশা করি আর ভুল হবে না। সেন্ট্রোজোম এটা হচ্ছে সেন্ট্রিউল। আর এই যে তরল পদার্থ, এই যে ম্যাট্রিক্সটা থাকে, ম্যাট্রিক্স আমরা প্রথম ক্লাসে বুঝছি। ম্যাট্রিক্স মানে কি? যে তরল পদার্থ সবকিছুকে ধারণ করে। দেখো, এই তরল পদার্থটা এখানে সেন্ট্রিউলকে ধারণ করছে, এই কারণে এটাকে বলা হয় ম্যাট্রিক্স। আর সেন্ট্রোসোমের ম্যাট্রিক্সকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। বুঝছো? এখানে এই যে সেন্ট্রোসোমের ম্যাট্রিক্সকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তো আমরা একটু চিত্রটা বুঝলাম, এখন আমরা মূল পর্যায়ে আসি। দেখো, প্রধানত প্রাণী কোষে দেখা যায়। কেন দেখা যায়? এটা মূলত তোমার কোষ বিভাজনে কাজ করে, সেল ডিভিশনে কাজ করে। সেল ডিভিশনে এরা এস্টার রে তৈরি করে, এস্টার রে তৈরি করে। এখন এস্টার রে কি, এটা আমরা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত পড়বো। এখন জাস্ট মুখস্থ রাখো যে এস্টার রে থাকে বা তৈরি করে। প্রাণী কোষে পাওয়া যায়। উদ্ভিদ কোষে কেন পাওয়া যায় না? উদ্ভিদ কোষে যে মাইক্রোটিবিউল থাকে, ওই মাইক্রোটিবিউলটা এস্টার রে কাজ করে বা সেন্টিউলের কাজ করে। কেন? লিখে দিই যে প্ল্যান্ট বা উদ্ভিদে মাইক্রোটিবিউল থাকে, মাইক্রো টিউবিউল থাকে। এই মাইক্রোটিবিউলটা এই সেন্ট্রোজোমের কাজ করে। এই কারণে এই সেন্ট্রোজোমটা মূলত প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। বুঝছো? তো আশা করি বুঝতে পারা গেছে। দেখো, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ থাকে। কদাচিৎ মানে কি? মানে হঠাৎ থাকে, খুব কম অবস্থা থাকে। কারণ কি? কারণ উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো, এগুলো তো ভালো বৈশিষ্ট্যের উদ্ভিদ, মানে উন্নত উদ্ভিদ, এইগুলোতে আহ মানে মাইক্রোটিবিউল থাকে। বাট যেগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, এগুলোতে মাইক্রোটিবিউল থাকে না। এই কারণে কদাচিৎ তাদের সেন্ট্রোজোম প্রয়োজন হয়। ঠিক আছে? নিউক্লিয়াসের কাছাকাছি দুইটি ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাতে সেন্ট্রিওল বলে। এই যে নিউক্লিয়াসের কাছাকাছি ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু, এগুলোকে সেন্ট্রিওল বলে। আর সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত এই তরল পদার্থ অর্থাৎ ম্যাট্রিক্সকে বলা হয় কি? সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওল দুটিকে একত্রে বলা হয় কি? সেন্ট্রোজোম। দেখো পরবর্তী, এই যে সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। তো আশা করি বুঝতে পেরেছো, আর মানে কনফিউশন লাগবে না। দেখো, এই যে অ্যাস্টারে তৈরি করি আমরা পড়ে ফেলছি। স্পিন্ডল যন্ত্র তৈরিতে এদের অবদান রয়েছে। এখন স্পিন্ডল যন্ত্রটা কি? এরকম একটা যন্ত্র থাকে, মানে যন্ত্র বলতে কোষ বিভাজনের সময় এরকম মানে রে তৈরি হয়। বুঝছো? এটা হচ্ছে মূলত স্পিন্ডল যন্ত্র। আমরা বিস্তারিত পড়বো। এখানে মূলত সেন্ট্রিওলটা থাকে, এখান থেকে এরকম অ্যাস্টার রে বিচ্ছুরণ করে আর কি প্রাণী কোষে। আর উদ্ভিদ কোষে তো মাইক্রোটিবিউলস থাকে। তো এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত পড়বো, এখন জাস্ট একটু আইডিয়া দিলাম। তো স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও এই সেন্ট্রোজোমের অবদান আছে, আর অ্যাস্টার তো তৈরি করি। দেখো, বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। এখন ফ্লাজেলা মানে কি? ফ্লাজেলা মানে হচ্ছে, ধরো এর একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার এরকম লেজ থাকে, দেখবো তোমাদের বইয়ে প্রথম দিকে আছে, ব্যাকটেরিয়া এরকম লেজ থাকে। এই লেজ হচ্ছে মূলত চলনে সাহায্য করে, চলনে হেল্প করে। এই লেজের মতো অংশ, এগুলোকে বলা হয় কি? ফ্লাজেলা। ফ্লাজেলা। বুঝছো? এই ফ্লাজেলা তৈরিতেও এই সেন্ট্রোজোমটা সাহায্য করে। তো এখন আমরা পড়বো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা মূলত সিকিউতে আসে, 5 স্টার একটা টপিক। তো যে কোনো ভাবে তোমাকে মিন করবে সিকিউতে যে নিউক্লিয়াস, সরাসরি বলবে না, বলবে কেন্দ্রিকা, কোষের মস্তিষ্ক, এরকম নাম দিবে। তোমাকে বুঝতে হবে যে এটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসটা মানে ঘ নাম্বারের জন্য আসে, 4 নাম্বারের জন্য। দেখো আমরা পড়বো নিউক্লিয়াসকে বলা হয় কেন্দ্রিকা। কেন? কারণ কোষের কেন্দ্রে থাকে, এবং কোষের মস্তিষ্ক। কেন কোষের মস্তিষ্ক? কারণ আমাদের যেমন ধরো মস্তিষ্ক সমস্ত আমাদের দেহের কাজ নিয়ন্ত্রণ করে। তো কোষের ক্ষেত্রে এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা কোষের যাবতীয় কার্যাবলী
নিয়ন্ত্রণ করে। এই কারণে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। বুঝছো? নিউক্লিয়াস এটাকে ক্যারিয়নও বলা হতে পারে। কে ক্যারিয়ন। ক্যারিয়ন একটা গ্রিক শব্দ। এই ক্যারিয়ন মানে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। দেখো, প্রোটোপ্লাজমে ঝিল্লিবদ্ধ, অবশ্যই নিউক্লিয়াসে ঝিল্লি থাকবে, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি। এই দেখো দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, এটা আমরা আগেই মানে পড়ছি। ক্রোমোজোম বহনকারী, এই দেখো এই যে পেছানাগুলো, এগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা। আর প্রকৃত কোষী প্রাণীতে এই ক্রোমাটিন জালিকাগুলো এরকম ক্রোমোজোম গঠন করে, নির্দিষ্ট শেপের ক্রোমোজোম। বুঝছো? তো ঝিল্লিবদ্ধ ক্রোমোজোম বহনকারী যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। তো আশা করি নিউক্লিয়াস জিনিসটা একটু আইডিয়া পাচ্ছ, বিস্তারিত পড়বারও। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। তো এক একটা কোষে এক এক রকম হয়। ধরো প্রত্যেকটা কোষ তো তোমার মানে এরকম গোল হয় না, অনেক কোষ আছে লম্বা কোষ। তো লম্বা কোষের নিউক্লিয়াস একটু লম্বা টাইপের হয়। বুঝছো? অনেক অনেক কোষ আছে নলাকার। তো নলাকার কোষের নিউক্লিয়াস এরকম একটু কি নলাকার হয়। এই কারণে নিউক্লিয়াসের আকৃতি মানে কোষ ভেদে ভ্যারি করতে পারে। তো আশা করি বুঝতে পারছো। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে ছিপ কোষ এবং স্তন্যপায়ী লোহিতের রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। ছিপ কোষ জিনিসটা কি এটা আমরা একটু পরে পড়বো, জাস্ট একটু খেয়াল রাখো যে ছিপ কোষে নিউক্লিয়াস থাকে না। আর দেখো রক্তকণিকা, এই যে এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, আমাদের অর্থাৎ মানুষের অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর এই লোহিত রক্তকণিকার প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস থাকে। পরবর্তীতে এই নিউক্লিয়াসটা চলে যায়। চলে যাওয়ার পর এই লোহিত রক্তকণিকার আকৃতি অনেকটা এরকম হয়। বুঝছো? এরকম দ্বি অবতল হয়। তো এটা তোমাদের একটু পরেই লাগবে, এই কারণে আগে বুঝাই দিলাম। তো জাস্ট খেয়াল রাখবা যে স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। আরো স্পেসিফিক ভাবে বললে যে পরিণত লোহিত রক্তকণিকায়। এটা কিন্তু যদি কোনো ভালো স্যার প্রশ্ন করেন তাহলে কিন্তু পেঁচা বলতে পারে যে শুধুমাত্র লোহিত রক্তকণিকা নাকি পরিণত লোহিত রক্তকণিকা। অবশ্যই অবশ্যই পরিণত লোহিত রক্তকণিকা, কারণ প্রাথমিক অবস্থায় অবশ্যই অবশ্যই নিউক্লিয়াস থাকে। তো এটা আশা করি বুঝতে পারছো। তো নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। কোথায়? নিউক্লিয়াসে না, মূলত ক্রোমোজোমে। তো ক্রোমোজোম যেহেতু নিউক্লিয়াসের একটা অংশ, এই কারণে বলা যায় যে নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। কিভাবে? ধরো এই যে ডিএনএ, তোমরা ডিএনএ চিত্র দেখছো, এরকম সব জায়গায় দেখছো আশা করি, এরকম ডিএনএ। এই ডিএনএ গুলা পরস্পরের সাথে পেঁচায়, পেঁচায় এরকম তন্তু তৈরি করে, এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। পরবর্তীতে প্রকৃত কোষে যেখানে হিস্টোন প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন, সেখানে এই ক্রোমাটিন তন্তুগুলো পেঁচায় পেঁচায় এরকম সুন্দর শেপের ক্রোমোজোম তৈরি করে। অর্থাৎ দেখছো ক্রোমোজোম কিন্তু মূলত ডিএনএ পেঁচায় পেঁচায় তৈরি হয়েছে। এই ডিএনএ কিন্তু জেনেটিক একটা তথ্য বহন করে। তো বংশগত যত তথ্য আছে সবগুলাই ক্রোমোজোমের মধ্যে সরবরাহ করা থাকে। এটা মূলত এরকম পেছনে পেছনে আর কি। এটা আমরা একটু পরে বিস্তারিত পড়বো। ঠিক আছে? দেখো, বংশগতের বৈশিষ্ট্য নিয়ে থাকে কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমি তাকেই বললাম যে নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। তো কোষের যত ক্রিয়া বিক্রিয়া আছে সবগুলাই নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। এই কারণে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। আর বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। বিপাকীয় কার্যাবলী কি? বিপাকীয় কার্যাবলী মানে হচ্ছে কোষের ভেতরের সমস্ত ক্রিয়া বিক্রিয়াকে একত্রে বিপাক বলা হয়। বুঝছো? তো এইগুলোকে বলা হয় বিপাকীয় কার্যাবলী। সুগঠিত নিউক্লিয়াসে 4টা অংশ দেখা যায়, এগুলো আমরা একটু পরে পড়ি। দেখো, তো এগুলা পড়ার আগে আমরা একটু চিত্রটা আঁকি, কারণ এই চিত্রটা অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষায় আসবে। দেখো কিভাবে, আহ, তোমরা অবশ্যই আঁকবা কম্পাস দিয়া, তাহলে সুন্দর হবে। এরকম দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি থাকে নিউক্লিয়াসের। এটা মূলত লিপোপ্রোটিন। আমি বলছিলাম যে যত প্রকার ঝিল্লি দেখবা সবগুলাই লিপোপ্রোটিন দ্বারা গঠিত, অর্থাৎ লিপিড এবং প্রোটিন এরকম থাকে। এটা থাকে নিউক্লিওলাস, একটা ঘন অংশ এরকম। বুঝছো? নিউক্লিওলাস একটু ঘন করে দেবা, জাস্ট এরকম পেঁচায় পেঁচায় দিবা। এটা হচ্ছে মূলত নিউক্লিয়াস। এখন এগুলোকে মার্কিং করতে হবে। এটা হচ্ছে নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার পোর অর্থাৎ কি নিউক্লিয়ার ছিদ্র। পোর মানে হচ্ছে ছিদ্র। এগুলো আমরা বিস্তারিত পড়বো। নিউক্লিয়ার পোর, এই যে এই জিনিসটা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে কি? মেমব্রেন মানে হচ্ছে পর্দা বা ঝিল্লি। বুঝছো? নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস
লাস, এইটা আমরা বিস্তারিত পড়ব। আর এগুলো হচ্ছে ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার বা বাংলাতে বলা হয় ক্রোমাটিন তন্তু। তো নিউক্লিয়াসের চিত্র আঁকার সময় অবশ্যই অবশ্যই নিচে লিখতে হবে যে চিত্র নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তো পরীক্ষায় যখনই আনসার করবা তখন এই চিত্রটা দিবা, অত সময় নিয়ে আঁকানোর প্রয়োজন নাই, মোটামুটি একটা চিত্র আঁকতে পারলেই হবে। ঠিক আছে, দেখো আমরা কিছু আরো এগুলা বিস্তারিত পড়বো। এখন আমরা এক একটা পার্ট পড়বো। নিউক্লিয়ার ঝিল্লি, ঝিল্লি মানে কি? মেমব্রেন, মেমব্রেন মানে হচ্ছে পর্দা। অবশ্যই এটা আমরা দেখছি যে দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিন দ্বারা তৈরি। বুঝছো, এর মাঝখানে কিছু কিছু ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর। এখন আমরা একটু রিডিং দেখি। এই যে নিউক্লিয়াসকে ঘিরে রাখা যে ঝিল্লি, তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে, এটি দ্বিস্তর বিশিষ্ট। এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। এগুলা বেসিক কথাবার্তা, আশা করি আইডিয়া আগে থেকে আছে। তো নিউক্লিয়ার ঝিল্লিতে রন্ধ্র থাকে, এগুলো আমরা পড়ে ফেলছি। দেখো, ছিদ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করতে পারে। দেখো, আমি যদি আবার একটা কোষ আঁকি, এই যে একটা কোষ, এই যে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে এরকম আর কি ছিদ্র থাকে। এবার আবার দিয়ে দেখাই মুছে, এই যে থাক। তো নিউক্লিয়াস এরকম ছিদ্র থাকে, ছিদ্র থাকে, মাঝখানে কি থাকে? ক্রোমাটিন তালিকা। তো এখানে কিন্তু নিউক্লিয় প্লাজম থাকে। এই নিউক্লিয় প্লাজমগুলা এই সাইটোপ্লাজমে আসা যাওয়া করতে পারে। এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো এগুলো তোমরা বুঝো আশা করি। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার অন্যান্য বস্তুকে পৃথক করে রাখে। এই পর্দা কেন দরকার? এই পর্দার দরকারই হচ্ছে যাতে করে এই নিউক্লিয়াসের যে উপাদানগুলা, এইগুলো সাইটোপ্লাজম থেকেই পৃথক থাকে। বাট যেগুলো প্রয়োজনীয় উপাদান সেগুলো তো একটু পাস করতে হবে। এই কারণে ছোট ছোট ছিদ্র থাকে, যার ফলে নিউক্লিয়াসের যে মূল উপাদানগুলা এগুলা বের হতে পারে না, কিন্তু যে প্রয়োজনীয় উপাদান যেমন ধরো নিউক্লিয় প্লাজমের রসটা, এটা আদান প্রদান করতে পারে। দেখো, নিউক্লিয়ার ঝিল্লি পড়লাম আমরা। এরপর হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম জিনিসটা কি? এই যে আমরা রাখছিলাম, দেখো, এই এই যে এই জিনিসটা, এটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। বুঝছো? তো নিউক্লিয় প্লাজম থেকে বিস্তারিত কিছু লাগবে না, একটা লাইন তোমার একটু খেয়াল রাখতে হবে। দেখো, নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে জেলির মতো বস্তু রস ও নিউক্লিয় প্লাজম। দেখো, প্লাজম মানে কি? আমরা পড়ছিলাম সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। প্লাজম মানে হচ্ছে তরল থকথকে জেলির মতো পদার্থ। তা আমি বলছিলাম যে কোষের প্লাজমকে বলা হয় সাইটোপ্লাজম। আর তোমরা বলো তাহলে নিউক্লিয়াসের প্লাজমকে কি বলা হবে? অবশ্যই নিউক্লিয় প্লাজম। অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে যে তরল থকথকে জেলির মতো পদার্থ থাকে তাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। দেখো, লেখা আছে এই যে নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে তাকে নিউক্লিয় প্লাজম বলে। নিউক্লিয় প্লাজমে বিভিন্ন জিনিস থাকে, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন। নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ এবং কি আরএনএ। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিয়াসে কি ডিএনএ থাকে এবং আরএনএ থাকে, এই কারণে বলা হচ্ছে নিউক্লিয়াসে মানে নিউক্লিয়ার প্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকে। এনজাইম থাকতে হবে অবশ্যই কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করার জন্য, কতিপয় খনিজ লবণ থাকতে পারে। ঠিক আছে, দেখো, এখন হচ্ছে নিউক্লিয় লাস, যে আমরা যেটা বললাম, এই দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা এটাকে নিউক্লিয় প্লাজম বলে বলছিলাম। নিউক্লিয় প্লাজম মানে হচ্ছে এই যে তরল পদার্থটা, অর্থাৎ নিউক্লিয়াসের ম্যাট্রিক্সটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। আর এই যে ঘন একটা বস্তু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি নিউক্লিয় লাস। তো নিউক্লিয় লাস অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। দেখো, নিউক্লিওলাস, তো ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলা হয়। কেন? এটা হচ্ছে কেন্দ্র থেকে, এবং এটা কি অনেকটা অণুর মতো না, একটু ঘন সন্নিবেশিত অণুর মতো, এই কারণে এটাকে কেন্দ্রিকাণু বলে। বুঝছো? তো এটা একটু মানে অনেক সময় কনফিউশন লাগতে পারে যে নিউক্লিয়াসকে বলা হয় কেন্দ্রিকা আর নিউক্লিওলাসকে বলা হয় কেন্দ্রিকাণু। এটা কিন্তু একটু খেয়াল রাখবা। বুঝছো? ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এটা লেগে থাকে। তো এটা ধরো, এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোম। তো তুমি যখন ক্রোমোজোমকে স্টেইনিং করবা, তখন তুমি পার্থক্যটা বুঝতে পারবা। স্টেইনিং জিনিসটা কি? স্টেনিং, স্টেনিং মানে হচ্ছে ধরো তুমি একটা কোষকে মানে মাইক্রোস্কোপের নিচে দেখবা। তো নর্মালি যখন দেখবা তখন সাদা সাদা দেখা যাবে, তেমন একটা স্পষ্ট হবে না। বাট যখন তুমি স্টেনিং করবা অর্থাৎ রং দিবা, তখন এটা স্পষ্ট হবে। তো যখন ক্রোমোজোমকে রং প্রদান করা হয়, তখন দেখা যায় এই যে বাহুগুলো আছে, ক্রোমাটিড গুলা, এই বাহুগুলোকে বলা হয় ক্রোমাটিড। এই ক্রোমাটিড গুলা রং ধারণ করে। বাট এই যে মাঝখানের যে অংশটা আছে, এটা কি? এটা হচ্ছে রং
ধারণ করে না, আর যেটা রং ধারণ করে না তাকে বলা হয় রং অগ্রাহী অংশ। রং অগ্রাহী, বুঝছো? তো এই যে ক্রোমোজোমের রং অগ্রাহী অংশ, এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, মিয়ার মানে ছোট অংশ, একটা ছোট অংশ। আর সেন্ট্রো মানে কি, যেহেতু সেন্টারে আছে এই কারণে নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা রং ধারণ করে না, এবং এই সেন্ট্রোমিয়ারের সাথে এই নিউক্লিওলাসটা লেগে থাকে। এই কারণে বলা হচ্ছে, দেখো, ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে, বুঝছো? দেখো, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। এই লাইনটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু স্টার্ট দিয়ে দিই। এই দেখো, এই লাইনটা কেন? কারণ এখানে তোমার কি এমসিকিউ আসবে একটা, এবং এমসিকিউ তো অপশন দিবে যে ডিএনএ প্রোটিন। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই, এখানে কিন্তু ডিএনএ না, এটা কিন্তু আরএনএ। এটা অনেকে ভুল করে যে কি নিউক্লিওলাস কি দ্বারা গঠিত, অনেকে বলে যে ডিএনএ এবং প্রোটিন, এটা না, কিন্তু এটা হচ্ছে আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত হয়। একটু স্পেশাল ভাবে খেয়াল রাখবে, এমসিকিউতে প্রচুর আসে এটা, বুঝছো? এরা রাইবোজোম সংশ্লেষ করে। রাইবোজোম অবশ্যই সংশ্লেষ করতে হবে, কারণ নিউক্লিয়াসের তো প্রোটিন লাগবে, ডিএনএ প্রোটিন লাগবে, এই কারণে রাইবোজোম সংশ্লেষণ করে। আর রাইবোজোম থাকলেই প্রোটিন তৈরি হবে। এরপর দেখো ক্রোমাটিন জালিকা, এটা হচ্ছে নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেন? কারণ ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম বা ক্রোমোজোম, এগুলাই মূলত জেনেটিক যত তথ্য আছে সবগুলো ধারণ করে, দেখছো? তো ক্রোমাটিন জালিকা একটু চিত্র দেখে দেখা নেই, আমরা আঁকছিলাম চিত্রটা, এই দেখছো, এই পেছানো পেছানো এগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। আর প্রকৃত কোষে এই যে এরকম ক্রোমোজোম গঠন করে, ঠিক আছে? তখন আমরা একটু চিত্র দেখি। এই যে এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। আর ক্রোমাটিন জালিকাগুলো যখন তোমার এরকম মানে পেঁচায় পেঁচায় থাকে, আর যখন তুমি হিস্টোন দিবা প্রকৃত কোষে, তখন এই যে এরকম একটা ফরম্যাট আসবে। এবার এরকম ফরম্যাটকে বলা হয় ক্রোমোজোম, বুঝছো? তো আমরা একটু পড়ে আসি। ক্রোমাটিন জালিকা দেখো, বিশ্রামরত কোষের নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জিনিস জট পাকিয়ে থাকে, তাকে বলা হয় ক্রোমাটিন। ধরো এটা একটা নিউক্লিয়াস, তো এরকম জট পাকিয়ে থাকে, আমরা কিন্তু প্রকৃত কোষের কথা বলছি। এটাকে বলা হয় কি ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন রেটিকুলাম। কখন? এটা হচ্ছে বিশ্রামরত কোষ, বিশ্রামরত কোষ। এই যখন কোষটা তোমার কোষ বিভাজন পর্যায়ে যাবে, তখন এই ক্রোমাটিন জালিকাগুলা হিস্টোন প্রোটিনের ফলে এরকম সুন্দর গঠন তৈরি করবে, যাকে বলা হবে কি ক্রোমোজোম, বুঝছো? এই দেখো, বিশ্রামরত কোষে ক্রোমাটিন জালিকা, আর বিভাজনরত কোষ হচ্ছে ক্রোমোজোম। দেখো, ক্রোমাটিন মূলত ডিএনএ প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো, যা জেনেটিক বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার মাধ্যমে হিসেবে কাজ করে। এটা আমরা বুঝিয়েছিলাম একটু আগেই। দেখো, ক্রোমাটিন জালিকাগুলা পেস্ট লাগানো বুঝাইছিলাম। দেখছো, এই যে দেখো, ডিএনএ ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে কি হলো ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকাতে হিস্টোন প্রোটিন দিলাম, তারপর হলো কি ক্রোমোজোম। আবার ডিএনএ কিন্তু বংশগতীয় যত তথ্য আছে সবগুলো ধারণ করে। তো এটাই মূলত বলা হচ্ছে, দেখো, এই দেখো, সঞ্চারিতার মাধ্যম হিসেবে কাজ করে। কেন? কারণ ডিএনএ থাকে, এটা আমরা বুঝিয়ে ফেলছি এই পয়েন্টটা। দেখো, বিভাজন চলছে না এমন কোষে তন্তুগুলো সেট বোঝাও সম্ভব। কেন সম্ভব? কারণ বিভাজন চলছে না, এরকম কোষে তো এরকম পেঁচায় পেঁচায় থাকবে। এখন এরকম পেঁচায় পেঁচায় কয়টা অংশ আছে এটা কি বোঝা যাবে? বুঝতে পারা যাবে না। বাট যখন বিভাজনরত কোষ থাকে, তখন আবার এরকম ক্রোমোজোম থাকে। তো ক্রোমোজোম কিন্তু গুনে ফেলা যায়, যেমন ধরো মানুষের দেহে মানে 23 জোড়া ক্রোমোজোম থাকে, বুঝছো? তো এগুলো গুনে ফেলা যায়, বাট এরকম যখন পেঁচানো অবস্থা থাকে তখন কিন্তু এটা গুনে ফেলা যায় না। এই কারণে বলা হচ্ছে যে কি কতগুলো সেটা বোঝা যায় না। জট পিকে থেকে আলাদা তন্তুগুলোকে একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়, এটা আমরা পড়ে ফেলছি। কোষ বিভাজনের সময় জট কিছুটা খোলা যায় এবং ক্রোমাটিনগুলো আরো মোটা এবং খাটো হয়, অর্থাৎ কি ক্রোমোজোম পূরণ হয়, এটা আমরা বুঝে ফেলছি। দেখো, এটা হচ্ছে ক্রোমোজোম, একটু বুঝায় নি। দেখো, এই যে ক্রোমোজোম, এটা একটা ডিপ্লয়েড ক্রোমোজোম, 2n ক্রোমোজোম। আমরা ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড কিন্তু প্রথম ক্লাসে বুঝাইছি, ঠিক আছে? আর হ্যাপ্লয়েড ক্রোমোজোম হচ্ছে এরকম হয়, দুইটা ক্রোমাটিড থাকে, বুঝছো? এরকম, এটা হচ্ছে হ্যাপ্লয়েড বা এন সংখ্যক ক্রোমোজোম, এটা হচ্ছে হ্যাপ্লয়েড বা এন। এটা হচ্ছে ডিপ্লয়েড। এই দেখো, এই যে একটা বাহু আছে, এই যে বাহু, এই প্রত্যেকটা বাহুকে বলা হয় একটা ক্রোমাটিড, বুঝছো? ক্রোমাটিড। আর আমরা পড়ছিলাম সোমা মানে হচ্ছে কি দেহ, অর্থাৎ সম্পূর্ণ যে দেহটা আছে এটাকে বলা হবে কি ক্রোমোজোম। আর এক একটা অংশকে বলা হবে ক্রোমাটিড। তো এটা আশা করি কনফিউশন হবে না, বুঝছো? এই দেখো ক্রোমোজোম,
হ্যাঁ, আমরা পরে দেখি সুকেন্দ্রিক কোষের ক্রোমাটিনগুলো যখন আলাদা আলাদা কাঠামোতে চিহ্নিত করা সম্ভব হয় ক্রোমোজোমগুলো, এগুলো আমরা বুঝাই ফেলছি আগে। মেটাফেজ দশায় তা সবচেয়ে ভালো বোঝা যায়। এখন মেটাফেজ দশাটা কি? আমরা যখন কোষ বিভাজন করব তখন দেখব কোষ বিভাজনের একটা মধ্য পর্যায়ে আছে, সেটাকে বলা হয় মেটাফেজ। তো মেটাফেজে ওই ক্রোমোজোমগুলো আরো ঘন হয়, ঘন হওয়ার ফলে আমরা সেগুলোকে স্পষ্টভাবে দেখতে পারি। এই কারণে বলা হচ্ছে যে মেটাফেজ দশায় তা সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। দেখো মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোম বিভাজিত হয়ে ক্রোমোজোম জোড় গঠন করে, দৈর্ঘ্য বরাবর অর্ধেকাংশে একে বলা হয় ক্রোমাটিড। তো আমরা একটু আগে দেখলাম যে এগুলো এক একটা অংশ হচ্ছে ক্রোমাটিড। আর মেটাফেজ এই দশাগুলো তোমরা পরবর্তী অধ্যায়ে পড়বা, এখন জাস্ট কনসেপ্টটা বুঝলেই হবে। ঠিক আছে। ক্রোমাটিডের প্রায় মধ্যবর্তী অংশে একটি সংকুচিত অঞ্চল সেন্ট্রোমিয়ার, আমরা সেন্ট্রোমিয়ারটা বুঝাই ফেলছি। এই দেখো, এই যে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের মাঝখানে যে রং অগ্রাহী অংশ থাকে সাদা অংশ, এটাকে বলা হয় কি সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, তো আশা করি ক্রোমোজোম সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়েছে। তো এই ক্রোমোজোমটা কিন্তু পরীক্ষায় আসবে, ক্রোমোজোম, নিউক্লিয়াস, এগুলো পরীক্ষায় আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে পারো, সেটার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।